ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি একটা অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে। কারণ আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই কথা চিন্তা করে কিন্তু প্র্যাকটিস সেট গুলো শুরু করেছিলাম। আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 4 নম্বর। দেখো এই 4 নম্বর সেটে 20টা অঙ্ক আছে। এই 20টা অঙ্কের প্রথম অঙ্ক কি, এবং তোমাদের বারবার করে বলছি পরীক্ষা কিন্তু যে সেপ্টেম্বর মাসে হবে, সেই পরীক্ষা যে টাইপের অঙ্ক আসবে সেই টাইপের অঙ্ক নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা। তাহলে দেখি প্রথম অঙ্ক কি আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেমি। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, ওই বর্গক্ষেত্রটার মধ্যে তুমি যদি একটা বড় বৃত্ত আঁকো, সেই বৃত্তের ক্ষেত্রফলটা জানতে চাইছে। ফার্স্ট কি জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। এই বাহু স্কয়ার কত লেখা আছে? 70 লেখা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি বাহু সমান সমান কত লিখতে পারি? √70 লিখতে পারি, কারণ স্কয়ার ছাড়লে পয়েন্টটাকে কি হয়ে যায়? রুট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এইবার দেখো এই একটা যদি বর্গক্ষেত্র আমি আঁকি, এই বর্গক্ষেত্রটার মধ্যে তাহলে প্রত্যেকটা বাহু কত? √70। এটা কিন্তু √70 হবে। এইবার এই বর্গক্ষেত্রের মধ্যে যদি আমি একটা বড় বৃত্ত আঁকি, এটা বৃত্ত আঁকলাম, তাহলে এখান থেকে এই দাগটা আর এই দাগটা সমান। তাহলে আমরা এই যে দাগটা, পুরোপুরি দাগটাকে আমরা কি বলি? একটা বৃত্তের ব্যাস বলি। তাহলে ব্যাস কত পেলাম? √70 পেলাম। ব্যাস কিন্তু কোনো কাজে লাগে না বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য, আমাদের কি লাগে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসের হাফ হয়। ব্যাসার্ধ কি হয়? ব্যাসের হাফ। তাহলে √70 কে আমরা 2 দিয়ে ভাগ করতেই পারি, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা। এইবার বৃত্তের ক্ষেত্রফল জানতে চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত পেলাম আমরা? আমরা এটাকে কিন্তু 8 দিয়ে ডিনোট করি, ব্যাসার্ধকে কি দিয়ে ডিনোট করি? 8 দিয়ে। তাহলে আর এর মান কত? এই যে √70/2, এটারই স্কয়ার করে দিতে হবে। তাহলে এবার দেখো 22/7 ইন্টু দুটো √70 যদি গুণ করি তাহলে শুধুমাত্র 70 পাবো, আর দুটো 2 যদি গুণ করি তাহলে কত পাবো? 4 পাবো। 7 10 কে কত? 70। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, কত পেলাম? তাহলে 5 11 55 পেলাম। কি হবে তাহলে? অ্যান্সারটা কি হবে? 55 বর্গ সেমি। কোথায় আছে অ্যান্সার? অপশন বি, এটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে দেখি, 2 দাগ। দস্তা ও তামা দুটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত যথাক্রমে 1:2 এবং 2:3। বলছে দুটি ধাতুকে কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণে দস্তা ও তামার অনুপাত 5:8 হবে, এইটা জানতে চেয়েছি। দেখো আমরা যে কোনো এই দস্তা তামার মধ্যে যে কোনো একটা ধরে করি, আমরা দস্তা ধরেই করি। তাহলে এখানে দস্তা কত আছে? 1, কতর মধ্যে 2 আর 1 3, তাহলে 1/3 আমি লিখতেই পারি। এখানে দস্তা আছে কত? 2, কতর মধ্যে 3 আর 2 5, এই যে 5 আর 3 লিখলাম নিচে, এগুলিকে বলা হয় আনুপাতিক যোগফল। অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করে যেটা হয় সেটাকে বলে আনুপাতিক যোগফল, এবং এটা নিচে লিখতে হয়। এবার এখানে আমরা কত কত দস্তা এটাকে ধরবো 5, কত মধ্যে 8 5 13, তাহলে কত লিখতে পারি? 5/13। এই অর্থাৎ এরকম করে যাব আর এরকম করে যাব। তাহলে আমরা ফার্স্ট লিখি 2/5 বিয়োগ 5/13, লসাগু কত হবে? 65। 5 এবং 65 যেহেতু দুটোই মৌলিক সংখ্যা, তখন কি করবে? মৌলিক সংখ্যা কি করতে হবে? তোমরা গুণ করে দেবে। তাহলে 5 এবং কত? 65, 5 দিয়ে কাটলে 13, 13 দুগুণে 26। দেখো 5 দিয়ে কাটলাম কত? 13, সেই 13টা 2 এর সাথে গুণ করলাম, 13 দুগুণে 26। 13 দিয়ে কাটলে কত হয়? 5, সেই 5 5 কত? 25। তাহলে এখানে কত পেলাম? 1/65। এবার এখান থেকে এদিকে উঠবো, তাহলে 5/13 মাইনাস 1/3, লসাগু কত হবে? 39। 13 দিয়ে কাটলে কত হয়? 3, 3 5 15, মাইনাস 3 দিয়ে কাটলে কত? 13, 13 অক্ষে কত? 13, তাহলে কত পেলাম? 2/39। দেখো এই একটা পেলাম, এই একটা সংখ্যা পেলাম। তাহলে 1/65 ইস টু, আমরা যদি লিখি 2/39, এটাকে আমরা করতেই পারি 1/65, আনুপাতিক যোগফল বলেছি, এবার অনুপাত বলেছিল, তাহলে আমাদের কি করতে হবে? অনুপাত দিয়ে নিলাম। এবার এটাকে আমরা, এটা অনুপাত, এটা উল্টে যায়, গুণ হয়ে যাবে, গুণ হলে কি এটা উল্টে যাবে, তাহলে এই 39 2 হয়ে যাবে। 13 দিয়ে কাটলে 5, 3 13 39, তাহলে কি থাকলো? দেখো উপরে 3, নিচে 5 দুগুণে কত? 10, তাহলে আমরা লিখতেই পারি 3:10, এটাই লিখতে পারি। তাহলে আমাদের এই যে 3:10 এটা কোথায় আছে? অপশন বি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট কি আছে? 3 দাগ। কি আছে অঙ্কটা দেখি। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 23 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? দেখো এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে আমরা 135 পাই, সেই সংখ্যা দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত পাই? 23 পাই। এবার বলছে ওই সংখ্যা দুটোকে যদি আমরা বর্গ করি, তারপরে তাদের বিয়োগ করি, সেই মানটা জানতে চেয়েছে, অর্থাৎ বিয়োগের মানটা জানতে চেয়েছে, অর্থাৎ কি জানতে চেয়েছে? আমাদের পার্থক্য।
কিন্তু আমাদের এত কিছু করা সম্ভব না, কারণ প্রথমে সংখ্যাটা বের করব, দুটো সংখ্যা বের করব, তাদের বর্গ করব, তারপরে গিয়ে তাদের বিয়োগ করে বা মানে পার্থক্য করে বের করব। এটা অনেকটা লেন্দি প্রসেস, অর্থাৎ অনেক সময় লাগবে। কি করতে হবে দেখো, যখনই বলবে কোনো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের মান দেওয়া থাকবে, সেই সংখ্যা দুটি বর্গের পার্থক্য বলবে, কিচ্ছু করতে হবে না। তোমাদের কি করবে দেখো, এই যোগফলটা কত আছে 135, আর এই বিয়োগফল কত আছে 23, এই দুটোকে ধরে তুমি গুণ করে দাও, দেখবে একদম উত্তর বেরিয়ে যাবে। দেখো কি আছে, 3 5 15, 5 হাতে আমার 1, 3 3 9 রেখে 10 0, হাতে আমার 1, 3 অক্ষে 3 রেখে 4। এবার 2 দিয়ে 5 2 10 0, হাতে আমার 1, 3 2 6 রেখে 7, 2 অক্ষে 2, 5 0 7 4 11 1, হাতে আমার 1, 3 2 রেখে 3, 3105। কোথায় আছে? অপশন সি, এইটা আছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ কি আছে দেখি অঙ্ক। একটি স্কুলের ছাত্ররা বন্যা ত্রাণে 4802 টাকা দান করে। কি বলেছে দেখো, যতজন ছাত্র ছিল প্রত্যেকে ততগুলি 50 পয়সা দিয়ে থাকলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত, এটা জানতে চেয়েছে। দেখো এই যতজন আর এই ততগুলি, যতজন বা যতজন ততগুলি, এই কথাটা থাকলে কি করতে হয়, লাস্টে গিয়ে আমাদের একটা বর্গমূল করতে হবে, রুট করে দিতে হবে সংখ্যাটাকে। ওইটা নিয়ে আমি পরে বলছি। প্রথমে দেখো কি বলছে, একটি স্কুলের ছাত্ররা বন্যা ত্রাণে 4802 টাকা দান করেছে। কি বলেছে, যতজন ছাত্র প্রত্যেকে ততগুলি 50 পয়সা দিয়েছে। দেখো এটা পয়সা, এটা টাকা, তাহলে ফার্স্ট এই টাকাটাকে কি করতে হবে, পয়সায় বানাতে হবে। যে 1 টাকাকে পয়সা বানালে কি করি, 100 দিয়ে গুণ করি, অর্থাৎ 1 টাকা সমান 100 পয়সা। ঠিক 4802 টাকা, 4802 টাকা এটাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। তাহলে কত পাবো, 4802 এর পরে দুটো শূন্য পাবো, তাহলে এটা পয়সা হয়ে গেল। এইবার এই যে যেটা পেলাম 4802, তারপর দুটো শূন্য, এই 50 দিয়ে তাকে ভাগ করে দেবো, দিয়ে পুরোটাকে রুট করে দিলেই অঙ্ক উত্তর পেয়ে যাব। তাহলে এটা দিয়ে শূন্য কাটি প্রথমে। এইবার দেখো 5 দিয়ে যদি কাটি, 5 9 কত 45, 3 থেকে 0 5 6 30। এইবার দেখো কি আছে, একটা শূন্য দিয়ে 4 5 কত 20, তাহলে কত দাঁড়ালো 9604 রুট। এইবার দেখি 9604 এটাকে বর্গমূল করি, 9 9 কত 81, কত থাকছে 5 1 0 4, 9 ডবল হবে, এখানে যা বসাই তার ডবল সবসময়, 9 দুগুণে কত 18, এখানে কত হচ্ছে 8। কোন সংখ্যা দুবার গুণ করলে 4 পাই, 8 8 64, অর্থাৎ 64 দেখো লাস্টে কিন্তু সেই 4 আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে 8 বসবে। তাহলে এখানে যদি 8 যে সংখ্যাটা বসাবো, এখানে কিন্তু সেই সংখ্যাটা বসাতে, এটা হচ্ছে নিয়ম বর্গমূলের। লাগলে আমি তোমাদের এই বর্গমূলের নিয়ে একটা আলাদা চ্যাপ্টার একটা অঙ্ক করাবো। দেখো এই 8 এখানে বসিয়ে দিই, এই 8 দিয়ে আবার পুরোটাকে গুণ করতে হবে, 8 8 কত 64, 4 হাতে আমরা কত 6, 8 8 64 আর হাতে 6 ছিল, কত হবে 70, 70 এর শূন্য, হাতে আমার কত 7, 8 অক্ষে 8 আর 7 কত 15, তাহলে কত পেলাম 98, অর্থাৎ 98। অ্যান্সার কোনটা হবে, বি। তাহলে কি বলেছি দেখো, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত হবে, তাহলে 98 জন। তাহলে যতজন ও ততজন থাকলে কি করতে হয়, শেষে গিয়ে আমাদের জাস্ট বর্গমূল করে দিলে অঙ্ক আমাদের একদম উত্তর পেয়ে যাব। নেক্সট 5 দাগ কি আছে দেখি অঙ্ক পড়ি। সমপরিমাণ অর্থ 16% সরল সুদে দুজন লোককে যথাক্রমে 3 বছর ও 5 বছরের জন্য ধার দেওয়া হয়। উভয়ের সুদের পার্থক্য 960 টাকা হলে প্রত্যেককে কত টাকা ধার দিয়েছিল, এই হচ্ছে অঙ্ক। দেখো দুজনকে কিন্তু 16% হারে সুদে কিন্তু টাকা দিয়েছে, একজনকে 5 বছর, একজনকে 3 বছর। আমরা কি করব, এই 5 ইন্টু এই 16 প্রথমে আগে গুণ করব, মাইনাস 3 ইন্টু 16 এটাকে গুণ করে দুটোর মধ্যে ডিফারেন্স করব, কত হয় দেখি, 500 নং 80 মাইনাস 300 নং 48, অর্থাৎ সমান সমান কত 32। দেখো এই যে 32টা ডিফারেন্স এখানে পেলাম, এইটাই কিন্তু এই টোটাল টাকাটা 960 টাকা। এই যে সুদের পার্থক্য কত বলেছিল, এইটাই কিন্তু 960 টাকা। তাহলে আমরা লিখতেই পারি এই 32 সমান সমান 960 টাকা। তাহলে 1 সমান সমান কত হবে, 960 বাই 32। আর 100 কেন 100 লিখবো, দেখো আমরা জানি সরল সুদের সূত্রে আই সমান সমান পিটিআর বাই 100, একটা 100 কিন্তু আছে, ওই 100 এর কনসেপ্টটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। তাহলে 100 সমান সমান কত হবে, 960 গুণ 100 বাই 32, এইটা দিয়ে এটা কাটলে কত হবে 30 হবে। তাহলে আমরা কত পেলাম অ্যান্সারটা, 3 এর পরে 3টে শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা, 3000।
তাহলে প্রত্যেককে কত টাকা করে ধার দিয়েছিল? 3000 টাকা করে। কোথায় আছে অপশন? অপশন বি, এটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ, এক ব্যক্তি স্রোতের অনুকূলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তা অতিক্রম করতে দ্বিগুণ সময় নেয়। কি বলেছে? স্থির জলে ব্যক্তির বেগ ও স্রোতের বেগের অনুপাত কত, এটাই জানতে চেয়েছে। দেখো, ধরো আমরা যদি দূরত্বটাকে, টোটাল দূরত্বটাকে যদি এক্স কিলোমিটার ধরি, অর্থাৎ এই দূরত্বটাকে আমরা এক্স কিলোমিটার ধরলাম। এইবার এই এক্স কিলোমিটার যেতে অনুকূলে যে দূরত্ব লাগে বলছে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে ধরি অনুকূলে যেতে সময় লাগে 1 ঘন্টায় যায়, বা 2 ঘন্টা দিয়ে ধরি, 2 ঘন্টা দিয়ে ধরলে সুবিধা হবে। অনুকূলে এই এক্স কিলোমিটার যেতে তার 2 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? x/2। প্রতিকূল তাহলে কি হবে? দূরত্ব তো সেই এক্স, প্রতিকূলে কি বলছিল? দ্বিগুণ সময় লাগে। তাহলে আমরা ধরি এটা যদি 2 থাকে, এটাকে আমরা 4 ধরি, তাহলে 1 ঘন্টায় কত হবে? x/4। এটাও কিমি পার আওয়ার, এটাও কিন্তু কিমি পার আওয়ার। তাহলে অনুকূল আর প্রতিকূল কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার তোমাকে প্রশ্ন করেছে স্থির জলে ব্যক্তির বেগ ও স্রোতের বেগ। স্থির জলের সূত্র কি? স্থির জলের সূত্র আছে স্থির জল অনু প্লাস প্রতি বাই 2। আর স্রোতের বেগের সূত্র কি? অনু মাইনাস প্রতি বাই 2। দেখো এখান থেকে আমরা লিখতেই পারি, 4 লসাগু করি, কত দাঁড়াবে তাহলে তোমার? 2 2x, 4 4 কেটে গেলে শুধু x, তাহলে কি দাঁড়ালো এখানে? 3x/4 এই 2, তাহলে কি দাঁড়াবে? 3x/4 ইন্টু 1/2, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 3x/4 দুগুণে কত? 8। আচ্ছা, এইবার এখানটা আসি, 2 লসাগু কত? 4, 2 দিয়ে 4 2, 2x মাইনাস 4 4 কেটে গেলে শুধু x থাকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 2x/4/2, তাহলে এখানে x/4 ইন্টু 1/2, এখানেও থাকছে x/8। এইবার দেখো আমরা অনুকূলের কত পেলাম? 3x/8, আর প্রতিকূল কত পেলাম? x/8। তাহলে দেখো এই 8 8 8 কেটে দেওয়া যায়, তাহলে আর এই x x কেটে যাওয়া যায়, তাহলে কি পড়ে থাকলো? 3 কিছু নেই মানে 1, তাহলে কত দাঁড়ালো? 3:1। কোথায় আছে? অপশন বি, এটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কত দাগ আছে? 7 দাগ। তিনটি সংখ্যার সমষ্টি কত বলছে? 183। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলছে? 2:5। দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত বলেছে? 3:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত, এটাই তোমাদের কাছে জানতে চেয়েছি। দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলছে? তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় কত বলেছে? 2:5। আর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত কত বলেছে? 3:8। আমরা লিখতেই পারি দ্বিতীয় ইস্টু তৃতীয় কত লিখতে পারি? 3:8। দেখো দ নিয়ম আছে, দ আমরা কিভাবে লিখি? ঠিক এইভাবে, অর্থাৎ এইভাবে আমরা যাব। কি যাব? দেখো এখান থেকে কি কি পাবো আমরা? প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, তাহলে 3 দুগুণে কত? 6, 3 5 কত? 15, 5 কত? 40। তাহলে কি পেলাম? 6:15:40। এইবার তোমাকে বলছে তিনটি সংখ্যার সমষ্টি কত বলেছিল? 183। আমাদের কাছে কি জানতে চাইছে? দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে দ্বিতীয়টা কত হবে? 183 ইন্টু এইটা হচ্ছে দ্বিতীয়, কতের মধ্যে দেখো এই তিনটি সংখ্যাকে যোগ করতে হয়, কারণ আনুপাতিক যোগফলটা বের করে ওই সংখ্যাটাকে নিচে লিখতে হয়। 40 আর 15 কত হয়? 50, 55 6 কত? 61। আর এখানে কত থাকবে? উপরে 15, যেহেতু দ্বিতীয় সংখ্যাটা জানতে চেয়েছে। এইটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হয়? 3 হবে, কারণ 3 অক্ষে 3, 318, আর 3 15 কত হবে? 45। কোথায় আছে? অপশন সি, তাহলে এটাই রাইট অ্যান্সার, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 45। নেক্সট কত আছে দেখো? 8 দাগ। কোন একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী 175 নম্বর পায় ও 25 নম্বরের জন্য ফেল করে।
যদি পরীক্ষাতে 5 নম্বর 40% হয় তবে পরীক্ষায় পূর্ণমান কত? দেখো অঙ্কটা খুবই সোজা, পরীক্ষায় কিন্তু ঠিক এরকম টাইপেরই অঙ্ক থাকে। খুব যে কঠিন অঙ্ক আসবে পুলিশের পরীক্ষা এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। 25টা অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে আসবে সেই 25টা অঙ্কের মধ্যে কিন্তু তোমরা অন্তত 20টা অঙ্ক কিন্তু ঠিকঠাক করতেই পারবে। 5টা অঙ্ক এদিক ওদিক হয়, একটু টাফ থাকে, এই নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাই সোজা অঙ্ক দেখি ভাববা যে এরকম টাইপের অঙ্ক আসবে কিনা, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই টাইপেরই কিন্তু অঙ্কগুলো থাকবে। দেখো 175 নম্বর পায় কিন্তু 25 নম্বর জন্য ফেল করে, তার মানে কি 175 এর সাথে যদি 25 যোগ করতাম অর্থাৎ 200 পেলেই সে পাস করে যেত। 25 নম্বর কম ছিল, এই 25 যদি যোগ করি তাহলে সে পাস, অর্থাৎ 200 নম্বর পেলেই সে পাস করে যেত। আবার বলেছে 40% পেলে পাস করে, তাহলে আমরা লিখতেই পারি এই 40% মানে হচ্ছে 200, 1% কত হবে 200 বাই 40, আর তাহলে 100% কত হবে 200 ইন্টু 100 বাই 40, এইটা যেটাকে কাটলে কত হবে 5, তাহলে 5 100 কত হবে 500। কোথায় আছে অপশন? রাইট অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ পরীক্ষার পূর্ণমান হচ্ছে 500। নেক্সট 9 দাগ, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা এই টাইপের অঙ্ক কিন্তু একটা পাবা তোমরা। যদি 8 স্টার 564 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে চিহ্নিত স্থানে কত বসবে? দেখো 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকে তাদের সব যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে কিন্তু সেই অঙ্কটা মিলে যাবে। অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে কোনো যে সংখ্যাটা থাকবে তার প্রত্যেকটা অঙ্ক কিন্তু অঙ্কের যোগফলে কিন্তু যদি 9 দ্বারা ভাগ করা যায়, জানি এইটা হচ্ছে 9 দ্বারা নিয়ম, আর কিচ্ছু নেই। তাই দেখো 8 যোগ স্টার যোগ 5 স্টার যোগ 6 যোগ 4 কত পেলাম? দেখো 6 4 10 আর 5 15, 23 প্লাস স্টার পেলাম। দেখো 23 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এখানে একটা সংখ্যা বসবে, তাহলে কত বসবে দেখো 9 ঘরে নামতা গুনি, 9 1 9, 9 2 18, 3 9 27, তাহলে আমাকে 27 বানাতে হবে। তাহলে আছে কত 23, তার মানে কি এই স্টারের জায়গায় যদি আমরা 4 বসাতাম তাহলে 23 আর 4 কত হতো 27, তাহলে এই 27টা আমাদের 9 দ্বারা বিভাজ্য, তাহলে স্টারে কত বসবে? স্টারের জায়গায় কত বসবে? 4 বসবে। তাহলে 4 দ্বারা 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? যতগুলো অঙ্ক থাকবে তার যোগফলটা জানি 9 দ্বারা ভাগ করা যায়, এইটা হচ্ছে সবার থেকে শেষ কথা। তাহলে এখানে স্টারে কত বসবে? 4। কোথায় আছে অপশন? অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 দাগ, কি আছে দেখি? 5/7, 7/8, 11/12, 13/16 বলছে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, এইটাই তোমাদের কাছে জানতে চেয়েছি। দেখো এবার ক্ষুদ্রতম কোনটি অর্থাৎ ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, আমরা কি করবো? প্রথমে এগুলো লিখবো 5/7, 7/8, 11/12 আর হচ্ছে 13/16। এবার কি করবো? প্রথম দুটো দুটো করে আমরা ট্যালি করতে করতে যাব, অর্থাৎ এই দুটোকে ট্যালি করি, এইটা আর এইটা, তাহলে 7 7 কত 49, 5 8 কত 40, যার মাথায় ছোট থাকবে সেই ছোট। দুটোর মধ্যে যখন ট্যালি করছি তাহলে এটার মধ্যে ছোট, এইটা এই দুটোর মধ্যে এই ভগ্নাংশটা ছোট, এইটা বড়, তাহলে আমার মাথা থেকে এটা মুছে দিলাম, দিয়ে এটাকে গোল করে দিলাম, অর্থাৎ এটা লাগবে না, এটা ছোট, এইটা এইটা এই দুটোর মধ্যে এইটা ছোট এইটা বড়, তাহলে এটা আমার লাগবে না। এবার এইটার সাথে এইটা 7 11 কত 77, 5 12 কত 60, আবার এইটার এইটার মধ্যে কোনটা কোনটা হবে তোমার ছোট? এইটা, কারণ এর মাথায় হচ্ছে সব থেকে ছোট, 60 আর 77 এর মধ্যে ছোট হচ্ছে 60, তাহলে এইটাই ছোট। আচ্ছা গেল, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। এবার এটার সাথে এটা 7 13 কত 91, 5 16 কত 80, তাহলে এইটার এটা যখন ট্যালি করলাম কার মাথায় ছোট? 5/7, তাহলে 5/7 আর 13/16 মধ্যে কে ছোট? 5/7, এই যে 5/7, তাহলে কোথায় আছে অপশন? চারটে অপশনের মধ্যে অপশন ডি, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11, যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে তবে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ কত দিনে শেষ করতে পারবে? দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, আমরা কি করবো? দেখো একটা শর্টকাট মেথড আমি আগে সেটাও করিয়েছি। দেখো 4 জন পুরুষ 8 জন মহিলা 15 দিন, এই তিনটে সংখ্যা আমরা প্রথমে কি করব? গুণ করে দেবো, একদম ধরে গুণ, নিচে একটা দাগ। দেখো এই 4 জন পুরুষ আর এখানে এই 12 জন মহিলা, অর্থাৎ এই উপরের 4 জন পুরুষ আর নিচের 12 জন মহিলা, এই দুটো সংখ্যাকে আমরা কি করব? গুণ করব, মাঝখানে একটা যোগ চিহ্ন দিই। উপরের 8 জন মহিলা আর নিচের 6 জন পুরুষ, এই দুটো সংখ্যাকে ধরো আমরা গুণ করব, গুণ করে দিলাম। কি পেলাম দেখি? 4 গুণ 8 গুণ 15, নিচে দাগ দিই, 4 12 কত 48, 6টা কত 48। এইবার দেখো 4 গুণ 8 গুণ 15, আমি একটাও কিন্তু গুণ করিনি, পুরো গুণ করে দিতে পারতাম, একবারে করলাম না। 48 কত 96, দেখো 8 12 96, 3 4 12,
3 5 15। তাহলে কি বলেছে যে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ কতদিনে শেষ করতে পারবে। তাহলে কতদিনে শেষ করতে পারবে? 5 দিনে। দেখো এখানে কিন্তু বা ছিল, এখানে কিন্তু এই লাইনে কিন্তু কোনো বা নেই। তাহলে দেখো এইটা কিন্তু একটা শর্টকাট নিয়ম। এইটাকে এইভাবে তুমি যদি অঙ্কটা করো তাহলে তোমার কিন্তু অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন বি, এটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে ও অপর নল দ্বারা 25 মিনিটে ভর্তি হয়। দুটি নলই 5 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি বন্ধ করা হলে আরো কত সময় লাগবে চৌবাচ্চাটিকে ভর্তি হতে? তার মানে দুটি নল 5 মিনিট খোলা ছিল, তারপরে কি হয়েছে দেখো, তারপরে কি হয়েছে, দ্বিতীয় নলটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে বাকি যে কাজ সে কে করবে? প্রথম নলটা করবে। তাহলে দেখো এই যে 5 মিনিট কিন্তু দুটো নলই কাজ করেছে। তাহলে প্রথম নলটা 20 মিনিটে কাজ করে আর দ্বিতীয় নলটা 25 মিনিটে। তাহলে প্রথম নল আর দ্বিতীয় নল 5 মিনিটে কত কাজ করছে সেটাকে দেখি। 5/20 প্লাস 5/25, একটু কেটে নিই। 4 5 20, 5 5 25, কি পেলাম? 1/4 প্লাস 1/5। লসাগু করলে কত হবে? 4 5 20, 4 দিয়ে কাটলে 5, 5 অক্ষে 5, 4 5 দিয়ে কাটলে 4, 4 অক্ষে 4। তাহলে কত থাকলো? 9/20 অংশ কাজ অলরেডি করা হয়ে গেছে। কাজে প্রথম নল দ্বিতীয় নল কিন্তু কাজ করেছে। তাহলে বাকি কত? 1 - 9/20 সমান সমান 11/20। দেখো এই যে কাজগুলো এগুলো করবে না কিন্তু পরীক্ষার সময়, কারণ এত সময় নেই। দেখো 20 মধ্যে 9 হয়ে গেছে, তাহলে থাকে কত? 11। কারণ 20 আর 11 যদি 9 সাথে যোগ করি তবে 20 হবে। তাহলে এইভাবে করবে। 1 - 9/20 এটা কিন্তু করবে না, এটা আমি শুধু জাস্ট তোমাদের এখন দেখালাম। তাহলে 11/20 অংশ কাজ পড়ে রয়েছে। এই কাজটা কে করবে? দ্বিতীয় নল তো কাজ করা বন্ধ করে দিয়েছে। তাহলে কে করবে? প্রথম নল করবে। প্রথম নল পুরো কাজ করে 20 মিনিটে। তাহলে প্রথম পুরো কাজ করে 20 মিনিটে কোন কাজ? এক অংশ কাজ। তাহলে কাজ পড়ে রয়েছে কত? 11/20 অংশ। তাহলে প্রথম নল 11/20 অংশ কাজ করবে, কিন্তু পুরো কাজ করে 20 মিনিটে। তাহলে 11/20 অংশ কাজ করবে কত? 11/20 ইন্টু 20। ব্যাস, আর কিচ্ছু নেই। 20 কেটে দাও, তাহলে পড়ে থাকলো কত? 11 মিনিট। এই যে 11 মিনিট, তাহলে বলছে আরো কত সময় লাগবে চৌবাচ্চাটিকে ভর্তি হতে। তাহলে আরো কিন্তু 11 মিনিট সময় লাগবে, কারণ প্রথমে 5 মিনিট তো দুজনেই কাজ করেছে। তাহলে আরো 11 মিনিট কাজ করবে এবং এই কাজটা করবে কিন্তু প্রথম দল। তাহলে তোমাকে প্রশ্ন উত্তর জানতেছে যে আরো কত সময় লাগবে চৌবাচ্চাটিকে ভর্তি হতে। তাহলে আরো 11 মিনিট সময় লাগবে, তাই তো? তাহলে কোথায় আছে অ্যান্সার? অপশন সি, তাহলে এটাই রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ। একটি যৌথ ব্যবসায়ে এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত? একদম সোজা অঙ্ক। দেখো এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ বলেছে। আমরা বি কে যদি এক্স ধরি তাহলে একে কত ধরবো? 2x ধরবো। আবার দেখো এর লভ্যাংশ বলে দিয়েছে কত? 428। তাহলে আমরা লিখতেই পারি 2x সমান সমান 428 লিখতেই পারি। তাহলে আমরা কি লিখবো? x সমান সমান কত লিখবো? 428/2। তাহলে কত হবে? এইটাতে কাটো 214। তাহলে x কার ধরেছিলাম? b এর ধরেছিলাম। তাহলে 214, তাহলে x সমান সমান কত পেলো? 214। তাহলে b এর লভ্যাংশ কত? 214। কোথায় আছে অপশন? অপশন এ। নেক্সট 14 দাগ। √5 - √3 বাই √5 প্লাস √3। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, করণীয় অঙ্ক। কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নাও। দেখো আমরা কিভাবে করব। দেখো এখানে কত আছে? √5 প্লাস √3। সিস্টেমটা কি আগে দেখে নাও। এই যে দুটো সংখ্যা আছে, এখানে যে সংখ্যাই থাকুক না কেন, আর মাঝখানে এই চিহ্নটা যাই থাকুক না কেন, প্লাস থাকুক আর মাইনাস থাকুক, যাই থাকুক, এই দুটো সংখ্যাকে প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত পাবো? যোগ করে কত পাবো? 8। একে 2 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে কত পেলাম? 4। তাহলে প্রথমে আমি লিখলাম 4 লিখে রাখলাম। এইবার কি বলছে দেখো, এটা কিন্তু প্লাস মাইনাস যাই থাকুক না কেন, আমি বলেছি আগেই কি করব? দুটো সংখ্যাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, করে যে মানটা পাবো সেটা আগে লিখবো। এইবার উপরে চলে যাই। উপরে কি আছে? মাইনাস। যদি এটা যেহেতু এটা মাইনাস আছে তাহলে আমি একটা মাইনাস চিহ্ন দেবো। যদি এটা প্লাস থাকতো তাহলে আমি কিন্তু একটা প্লাস চিহ্ন দিতাম। এইবার কি বলছে দেখো, 5 আর 3 এই দুটো সংখ্যা, অর্থাৎ 5 আর 3 এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থেকে যাই থাকুক না কেন, অর্থাৎ বিচার কিন্তু উপরে কিন্তু একই থাকতে হবে। তাহলে এই যে 5 আর 3 এই দুটো সংখ্যাকে অবশ্যই তোমরা গুণ করবে, এবং গুণ করে যে সংখ্যাটা পাবে তার আগে কিন্তু একটা রুট চিহ্ন দিতে হবে। তাহলে কত পেলাম আমরা? 4 মাইনাস √15। কোথায় আছে? বি, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 15 দাগ। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান প্লাস 10 স্কয়ার মানে ডট ডট দিয়ে প্লাস 10 স্কয়ার সমান সমান 385 হলে, এই বলেছে তোমাকে 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার
ডট 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 দিয়ে প্লাস 20 স্কয়ার অর্থাৎ 20 স্কয়ার, অর্থাৎ 2 এর স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার ডট ডট দিয়ে প্লাস 20 স্কয়ার, এর মান জানতে চেয়েছে। দেখো এই যে এইটার মান যদি 385 হয় তাহলে এইটার মান কত হবে? তাহলে প্রথমে আমরা এই দেখো আবার একটু লিখে নিই, 2 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার প্লাস ডট 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 দিয়ে প্লাস 20 স্কয়ার, তাই তো? দেখো আমি যদি 2 এর স্কয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকবে এখান থেকে? 1 এর স্কয়ার কম শুধু পড়ে থাকছে। এইবার দেখো এখান থেকে 2 এর স্কয়ার নিয়েছি তাহলে কি পড়ে থাকছে? 2 এর স্কয়ার পড়ে থাকছে। আবার এখান থেকে 2 এর স্কয়ার বের করলে 3 দুগুণে 6, তো 3 এর স্কয়ার পড়ে থাকছে প্লাস ডট 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 দিয়ে আমি প্লাস দিয়ে 2 দিয়ে কি করলে কত? 10 দুগুণে 20, তাহলে 2 এর স্কয়ার বের করলে পরে এখানে কত থাকলে? 10 এর স্কয়ার। দেখো তাহলে এইটুখানির মান কিন্তু আমরা জানি কত? 385। তাহলে আমরা এই 2 দুগুণে 2 এর স্কয়ার কত? 4 গুণ, আর এইটা সমান সমান কত? আমরা জানি 385, এই লিখে দিলাম 385। এইবার মানটা বের করি, 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 32 আর 2 34, 4 হাতে আমার 3, আর 3 4 12 আর 3 কত? 15। তাহলে কোথায় কি পেলাম? 540। কোথায় আছে অপশন? দেখো অপশনটা আমি লিখিনি, এখানে লিখে দিচ্ছি একটু, এ বি সি ডি। তাহলে কোন অপশনটা হবে এখানে? অপশন বি, অর্থাৎ বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 16 কি আছে দেখি, এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান এ 1 হলে এ কিউ প্লাস বি কিউ মান কত? আমরা প্রথমে আগে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, থাক পড়ে এটা। এবার আমরা এটা মান বের করি, এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান কত? 1। এ বি হচ্ছে লসাগু, বি বি কেটে গেল তাহলে পড়ে থাকলো এ স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার প্লাস এ কেটে যাবে পড়ে থাকে বি, বি উপরে গুণ করলে হবে বি স্কয়ার সমান সমান কত? 1। এইবার দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ বি অক্ষে এ বি গেল। এবার আমরা কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান সমান 0 লিখি। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান কত? 0। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটার মান কত পেলো? 0। তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি, আর এইটার মান আমরা পুরোটা লিখতে পারি কত? 0। 0 দিয়ে তুমি যারই গুণ করো না কেন অ্যান্সার কত হবে? 0। তাহলে অপশন কোনটা হবে? এ, অর্থাৎ এ হচ্ছে রাইট অপশন 0। নেক্সট 17 দাগ, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? এটা জানতে চেয়েছে। দেখো দুটো ছাড় দিয়েছে, দেওয়ার পরে গিয়ে 704 টাকায় বিক্রি করেছে, তাহলে ধার্য মূল্য মানে কি? আগে কত মূল্য ছিল? তাহলে দেখো আমরা প্রথমে লিখতে পারি 704 গুণ চিহ্ন দিই। দেখো 20% ছাড়া মানে কি? অর্থাৎ 80 পেয়েছি আমি, তাহলে আমরা যখন 20% ছাড়লে পর আমরা কি লিখি? 80 বাই 100 লিখি। কিন্তু যেহেতু আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করছি, অর্থাৎ আগেরটা জানতে চেয়েছি, উল্টে যাবে, 100 বাই লিখবে 80। আবার তাই 12% ছাড় দিলে আমরা কত লিখতাম? 88। 88 বাই আমরা 100 লিখতাম, তাহলে এটা উল্টে যাবে, 100 বাই 88 লিখো। এই 0 0 কেটে দাও, 8 দিয়ে কাটি, কত হবে? 8 8 64, 6 আবার 8 8 64। দেখো এই 88 88 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে একের পরে কত শূন্য হবে? 3টে শূন্য। অর্থাৎ দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা ছিল? 1000 টাকা, অর্থাৎ রাইট অ্যান্সার ডি। নেক্সট 18 দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 4 সেমি এবং ক্ষেত্রফল কত বলছে? 192 বর্গ সেমি, পরিসীমা কত হবে? দেখো একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই জানতে হয়, কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ জানি না, আমাদের দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ বিয়োগফলটা, দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফলটা দিয়েছে কত? 4 সেমি। আর কি দিয়েছে? ক্ষেত্রফল দিয়েছে কত? 192। ক্ষেত্রফল করতেও কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগে, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ তো নেই, কোনোটার মানই জানি না, তাহলে কি করে বের করবো? দেখো দৈর্ঘ্য প্রস্থটা কি করে বের করবো? যেখানে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কিন্তু 4 সেমি থাকবে, তাহলে কি করে করছি? দেখো 192 কে প্রথমে তোমরা ভাঙাও, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 1 থেকে 12, 6 দুগুণে 12, 2 48, 2 24, 2 12, 2 6, 2 3। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এরপর নিলে কিন্তু বড় হয়ে যাবে অনেক, আর এদিক দিয়ে ওঠো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমরা কোন অবধি নিলাম? দেখো এদিকে নিলাম এই পর্যন্ত, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পেলাম একটা, আর এইটুখানি নিলাম 2 গুণ 2 গুণ 3, কত পেলাম? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো এই 16 আর এই 12 মধ্যে ডিফারেন্স কত? 4, তাই তো? তাহলে 16 আর 12 মধ্যে ডিফারেন্স কত? 4 পেলাম। আবার দেখো, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 বলেছে, এটা মিললো।
দেখি 16 আর 12 গুণ করলে আমাদের 192 হয় কিনা, 192 হয় কিনা? হ্যাঁ হবে, কারণ দেখো 16 10 কে 160 আর 16 গুণে 100 মানে শুধু 32, তাহলে আমাদের 16 আর 12 গুণ করলেও কিন্তু আমরা 192 পাই। তার মানে আমরা কিন্তু এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 16 আর এই প্রস্থ আমাদের কত বেরিয়েছে 12, এটা কিন্তু আমাদের আমরা যেটা বের করছি এটা কিন্তু তাহলে ঠিক আছে, যাদের অন্তর 4 এবং গুণ করলে 192 হয়, এটা আমরা বুঝলাম। তাহলে দৈর্ঘ্যর প্রস্থের মান কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এইবার আমাদের পরিসীমা বের করা কিন্তু সোজা হয়ে গেল। কি করে করব দেখো, পরিসীমা সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি দৈর্ঘ্য প্রস্থ লিখলাম না, তাহলে 16 আর 12 কত 28, 28 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 গুণ 28, 28 দুগুণে কত 56, তাহলে কি হবে পরিসীমা কত হবে 56 সেমি। কোথায় আছে? অপশন সি, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগ, একটি শ্রেণীর 24 জন ছাত্রের গড় ওজন 20 কিলোগ্রাম। কতজন? 24 জন ছাত্রের। আমরা প্রথমে এই লাইনটা পড়ি না, যখনই গড় ওজন বলে দেবে সেটাকে মোট বের করতে হয়, অর্থাৎ সমষ্টি বের করতে হয়। 24 গুণ 20, তাহলে কত হলো 24 গুণ 48, অর্থাৎ 480 কিলোগ্রাম। এটা আমরা লিখতেই পারি। দেখো অঙ্ক ঝড়ের বেগে পড়া উচিত না, অঙ্ক করতে গেলে পরে তোমাদের ফার্স্ট না একটু একটু করে করো। আমি হয়তো আজকে অনেক অঙ্ক পরপর পড়ে গেছি, কিন্তু অঙ্ক যদি ভালোভাবে শিখতে হয় তাহলে অঙ্ককে আগে পড়তে হবে, অঙ্ককে আগে জানতে হবে ফার্স্ট। তার জন্য কি করতে হয় জানো তো, প্রত্যেকটা অঙ্ক ভেঙে 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 পড়ো, দেখবে অঙ্কই তোমাকে হাত ধরে নিয়ে যাবে, অঙ্কটা পুরো ঠিক জায়গায় নিয়ে যাবে, একদম পুরো উত্তরের জায়গায় কিন্তু ঠিক ওই অঙ্কই নিয়ে যাবে, যদি তুমি ঠিক করে অঙ্ক ভেঙে ভেঙে পড়তে পারো। এবার দেখো কি বলেছে, তাহলে আমরা কি করলাম 24 জন ছাত্রের গড় ওজন 20 কিলোগ্রাম, তাহলে 24 ইন্টু 20 করলাম কত 480 কিলোগ্রাম। বলছে শ্রেণী শিক্ষক, তাহলে আগে ছিল 24 জন, শ্রেণী শিক্ষক যদি আসে তাহলে কত হবে 24 প্লাস 1, তাহলে কত হবে 25 জন। কি বলেছে দেখো, এই শ্রেণী শিক্ষকের ওজন ছাত্রদের ওজনের সঙ্গে যোগ করতে বলেছে। আমি যোগ করে নিয়েছি, যোগ এখনো করিনি, দেখো করেছি 24 এর সাথে 1 যোগ করলে কত হয় 25, অর্থাৎ শ্রেণী শিক্ষকের ওজন যদি ছাত্রদের ওজনের সাথে যোগ করা হয় তাহলে কত হবে 25 জন পেলাম। এবং কি বলছে গড় ওজন 1 কিলোগ্রাম বৃদ্ধি পাবে, আগে কত ছিল 20, তাহলে এখন যদি 1 কিলোগ্রাম বৃদ্ধি পায় তাহলে কত হবে 21। এইবার দেখো যদি 21 হয় তাহলে তাহলে এই 25 আর 21 গুণ করলে কত হয় 25 আর 20 কত, দেখো 25 আর 21 গুণ করলে কত হয় 5 আর 2 একে 2, 5 গুণ 10 শূন্য তোমার 1, 2 2 4 একে 5, 5 2 5 কত হবে 525 কিলোগ্রাম হবে। কত হবে 525 কিলোগ্রাম, অর্থাৎ 25 21 কিন্তু 525 কিলোগ্রাম। দেখো ডিফারেন্সটা দেখো, 525 কখন, যখন ছাত্রদের সাথে শিক্ষক এসে যোগ দিয়েছে, আর শুধু যখন মানে ছাত্ররা ছিল তখন কত ছিল 480। ডিফারেন্স করি, 5 28 কত 12 হবে, 4 আমার 1 মিলে গেল, 4 1 5 5 মিলে গেল, তাহলে কত 45টা হচ্ছে বেশি হয়েছে। 45টা কেন বেশি হয়েছে, কারণ শ্রেণী শিক্ষকদের সাথে যোগ দিয়েছে ছাত্রদের সাথে, তাহলে শিক্ষকের বয়সটা শিক্ষকের ওজনটাই জানতে চেয়েছিল, তাহলে শিক্ষকের ওজন এখানে কত হবে, শিক্ষকের ওজন এখানে 45 কিলোগ্রাম হবে। অপশন কোনটা? অপশন সি। নেক্সট 20 দাগ, দেখো আজকের সেটের একদম শেষ অঙ্ক, আজকে 20টা এখানে শেষ করলাম, নেক্সট আবার আসবো 20টা অঙ্ক নিয়ে। যদি তোমাদের এই 20টা অঙ্ক ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকো, শেয়ার এবং একটু লাইক করো, তাতে আরো বেশি ভালো লাগবে, আরো বেশি তোমাদের জন্য সেট নিয়ে আসতে পারবো। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কি বলছে অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এই ক্ষেত্রফল আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, বৃত্ত বলো, যাই বলুক না কেন, যখনই পার্সেন্টেজ দিয়ে বলবে কত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বা কত হ্রাস পাবে, একটা সুন্দর সিস্টেম আছে। দেখো এখানে কি বলছে 30% বৃদ্ধি পেয়েছে, আমরা কি করব এই 30 আমরা দুবার যোগ করব, ব্র্যাকেটে রাখি, প্লাস কি করব দেখো 30 দুবার গুণ করব, করে সবসময় 100 দিয়ে ভাগ করব। এখানে 30 এর জায়গায় 35 থাকুক 25 থাকুক যাই থাকুক না কেন সিস্টেম এই একই রকম করে, যদি 25 থাকতো তাহলে 25 প্লাস 25 করতাম, 25 গুণ 25 বাই 100 করতাম। ঠিক আছে, এইবার দেখো তাহলে কত পেলাম 30 30 কত পেলাম 60, প্লাস 0 0 কাটো, 3 3 কত পেলাম 9, তাহলে কত দাঁড়ালো 69%। তাহলে এইটা হচ্ছে কত, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 69%। কোথায় আছে অপশন? অপশন বি, এইটাই রাইট অ্যান্সার।